জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। অবৈধ তফসিল মানি না, মানব না। অবৈধ তফসিল মানি না, মানব না। আওয়ামী লীগ ব্যান করে দিয়েছে, আওয়ামী লীগ এখন মাঠে নাই, আওয়ামী লীগ কাজ করতে পারবে না। তাই নিজেরাই খুনোখুনি করছে, আবার সেই খুনোখুনি একজন আরেকজনকে গুলি করে মারে, তো তখন আবার তার জন্য আহাজারিও করে। দেখা যায় যারা মারে তারা যেন আরো জোরে বেশি আহাজারি করছে। সেটা আপনি একটা ঘটনা থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে আওয়ামী লীগের ইন্টারন্যাশনাল খেলা শুরু। যুক্তরাষ্ট্র সহ ইউরোপীয় ইউনিয়নগুলো প্রত্যেকটা সংগঠন ডক্টর ইউনূসের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করেছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতেই হবে। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করলে নির্বাচন সুষ্ঠু হবে না, আর এই নির্বাচিত সরকারকে জাতিসংঘ ম্যান্ডেট দিবে না। ডক্টর ইউনূস সরকার স্যাপ দিয়ে বগা ধরার জন্য বসে আছে। তফসিল ঘোষণার আগে থেকে ডক্টর ইউনূসকে ইউরোপের অনেকগুলো দেশ, জাতিসংঘ, মানবাধিকার সংস্থা এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ডক্টর ইউনূসকে চাপ দিয়ে আসছে যাতে বাংলাদেশে একটি ইনক্লুসিভ নির্বাচন হয় সকল দলের অংশগ্রহণে। কিন্তু ডক্টর ইউনূস সেটা এখনো কর্ণপাত করেন নাই। তফসিল ঘোষণা হয়ে যাওয়ার পরও আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা ছিল সেটা তোলেনি, বরং ডক্টর মোহাম্মদ ইউনূস তার সম্পত্তি, তার সম্পদ বেচা বিক্রি শুরু করেছেন। তিনি এই সম্পদ পাচার করছেন, একটা সুনির্দিষ্ট দেশের নাম বলেছেন, তিনি সেই সম্পদ পাচার করছেন আজারবাইজানে। আর এই কথাটা জয় আগেও বলেছেন যে ইউনূস ম্যাজিক চিরতরে শেষ। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমানে বাংলাদেশের চলমান তথ্য জানতে যারা এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের অনুরোধ করে বলছি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে। এই জন্যই বলছি যে আজকে নিউজে এমন একটি তথ্য আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যা শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। দর্শক, তারই সাথে ভিডিওর শুরুতে যে অংশগুলো আপনারা দেখেছেন দেখে বুঝতে পারছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং চমকপ্রদ হতে যাচ্ছে। দর্শক, আমি আর কথা বাড়াবো না, মূল নিউজে নিয়ে যাব। তার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলুন না টেনে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আসি, তাহলে জানতে পারবেন আজকের ভিডিওর মূল বিস্তারিত বিষয়। বাংলাদেশে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তার উপদেষ্টা মণ্ডলী নির্বাচন অনুষ্ঠানের পরে আসলে কে কোন পদে যাবেন কিংবা কে কোন দেশে চলে যাবেন এই নিয়ে যখন মাসের পর মাস ধরে জল্পনা চলেছে বাংলাদেশে, মানে উপদেষ্টারা কি ধরনের সেফ এক্সিট পরিকল্পনা করছেন সেই বিষয়টি নিয়ে, এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের একসময়কার ছাত্র উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির প্রধান নেতা নাহিদ ইসলাম পর্যন্ত সংবাদ মাধ্যমে এসে এমন কথা ফাঁস করে দিয়েছেন যে উপদেষ্টারা সকলেই বিভিন্ন দেশে সেফ এক্সিটের জন্য যেমন অর্থ পাচার করছেন, মানে ধন সম্পদ পাচার করছেন, সরাচ্ছেন বিদেশে, ঠিক তেমনি কে কিভাবে সেফ এক্সিট নেবেন সেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপও করে রেখেছেন। কাজেই সেফ এক্সিটের প্রসঙ্গটি একটা দীর্ঘ সময় ধরে, মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের বয়স যতটা তত সময় ধরেই আসলে বারবার আলোচিত হচ্ছে। এর পাশাপাশি 15 মাস ধরে বাংলাদেশে ফ্যাসিস্টের দোসর বা ফ্যাসিস্টদের স্থাপনা, শিল্প কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান বলে, বাসভবন বলে যে পরিমাণ স্থাপনা ধ্বংসের ঘটনা ঘটেছে এবং শিল্প কারখানার পর কারখানা বন্ধ হয়েছে, আগুন জ্বলেছে দিনের পর দিন, এসব ঘটনার পর এটাও একটা আলাপে ছিল, টকশোগুলোতেও প্রায়ই আলাপ হচ্ছিল যে এই সরকারের পতনের পর তো গ্রামীণ ব্যাংক, গ্রামীণের এনজিওর যত শাখা আছে, গ্রামীণের 50টার মতো যত প্রতিষ্ঠান আছে, এই সব প্রতিষ্ঠান হয়তো হামলার শিকার হবে এবং কি করে এগুলোকে রক্ষা করা যাবে। অনেকেই এই প্রশ্ন তুলছিলেন যে বিরাট অর্থ সাম্রাজ্য, অর্থবিত্তের সাম্রাজ্য, সম্পদ, জমি, স্থাপনা গড়ে তুলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ এবং গ্রামীণের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে, এই বিরাট অর্থ সাম্রাজ্য তিনি কি করে নিরাপদ রাখবেন নির্বাচনের পরে, এই সব প্রশ্ন কিন্তু আলোচনার মধ্যে ছিল। এখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, যিনিও কিনা তার মায়ের মতোই গত কয়েক মাস ধরে বারবার আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন নির্বাচন প্রসঙ্গে, দলের রাজনীতিতে ফেরা প্রসঙ্গে, বাংলাদেশ প্রসঙ্গে, তিনি তার সর্বসাম্প্রতিক সাক্ষাৎকারটিতে সরাসরি বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার সম্পত্তি, তার সম্পদ বেচা বিক্রি শুরু করেছেন। তিনি এই সম্পদ পাচার করছেন, একটা সুনির্দিষ্ট দেশের নাম বলেছেন, তিনি সেই সম্পদ পাচার করছেন আজারবাইজানে। আর এই কথাটা জয় আগেও বলেছেন যে তারা সুনির্দিষ্টভাবে জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের পর ফ্রান্সে গিয়ে স্থায়ীভাবে বসবাস করবেন, যেই ফ্রান্সে তার যেমন ব্যবসা আছে তেমনি আছে তার বাসস্থানও। কাজেই এই যে হঠাৎ করে আজারবাইজানের নাম একেবারে, মানে পূর্ব ইউরোপের এমন একটা, প্রায় বাংলাদেশে আমরা তেমন ভাবে আলোচনাই করি নাই, নামই শুনি নাই, এমন একটা দেশের নাম উল্লেখ করে জয় বলে দিলেন ভারতীয় সংবাদ মাধ্যম CNN নিউজ 18-এর সঙ্গে এক সাক্ষাৎকারে যে
ওই দেশটিতেই ডক্টর ইউনূস বাংলাদেশে তার সম্পদ বিক্রি করে, তার অ্যাসেট বিক্রি করে টাকা পাচার করছেন, সেটা অত্যন্ত একটা উল্লেখযোগ্য কৌতূহলোদ্দীপক। বিশেষভাবে কৌতূহলোদ্দীপক এ কারণে যে সাম্প্রতিক সময়ে মানে এই ডিসেম্বর মাসের 7 তারিখে এসে হঠাৎ করেই বাংলাদেশে আজারবাইজানের প্রেসিডেন্টের 2 কন্যা এসে সাক্ষাৎ করে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। তাদের রাষ্ট্রীয় বা জাতীয় আর কিছুতে কোনো আগ্রহ ছিল না, তারা কোনো বিশেষ প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত, সেই প্রতিষ্ঠান সফরে এসেছেন এমন কিছুও জানা যায় না। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এই বেরিয়ে আসা ছবি এবং বিজ্ঞপ্তিতে শুধু এতটুকুই জানা যায় যে প্রেসিডেন্টের 2 কন্যা সাক্ষাৎ করে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে, এবং আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের কন্যা লেইলা আলিয়েভা এবং আরজু আলিয়েভা সম্পর্কে আপনি যদি ইন্টারনেটে অনুসন্ধান করেন তাহলে আপনি দেখবেন এই 2 কন্যার অর্থ পাচার প্রসঙ্গে, মানে মানি লন্ডারিং, অর্থ পাচারের সঙ্গে জড়িত থাকার সন্দেহে এবং বিভিন্ন জায়গায় অফশোর অ্যাসেট গড়ে তোলার জন্য, সম্পদের পাহাড় গড়ে তোলার জন্য অর্থ পাচারের মাধ্যমে তাদের বিষয়ে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে তদন্ত চলছে। শুধু তাই নয়, এই 2 কন্যা, আজারবাইজানের প্রেসিডেন্টের 2 কন্যা লায়লা আর আরজু আলিয়েভা, যারা এসে কিনা দেখা করে গেলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে, শুধুমাত্র সে কারণে এত দূর পথ পাড়ি দিয়ে বাংলাদেশে এলেন তারা, তাদের নাম 2016 সালের এপ্রিলে যখন পানামা পেপারস বেরিয়ে এলো, যেই পানামা পেপারস বেরিয়ে আসার পর সারা পৃথিবীতে আলোড়ন উঠলো যে এই যে অফশোর কোম্পানি গড়ে তুলে মিলিয়ন পাউন্ডের সম্পদ তৈরি করেছেন যারা, তাদের যে নামের তালিকা পানামা পেপারসের মাধ্যমে উঠে এসেছিল সারা বিশ্বের এ ধরনের ব্যক্তিদের তালিকা, সেখানেও এই 2 কন্যার নাম আজারবাইজানের প্রেসিডেন্টের একেবারে শীর্ষস্থানে ছিল। তাহলে ভাবুন, জয় যখন এমন প্রসঙ্গ তুলছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে, তখন কিনা আজারবাইজানের প্রেসিডেন্টের কন্যারা মাত্র ঘুরে গেছেন, নভেম্বরে 1 দফায় ঘুরে এসেছেন আজারবাইজানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কপে যোগ দেওয়ার জন্য, এবং তিনি আজারবাইজানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে নানা রকম আহ্বান জানানোর প্রেক্ষিতে এবার নির্বাচনের পরে আজারবাইজানের একটা দূতাবাস বাংলাদেশে খুলতে যাচ্ছে, এই ঘোষণাটিও এসেছে সাম্প্রতিক সময়ে। জয়কে এই সাক্ষাৎকারটি CNN নিউজ 18 নিতে গিয়েছিল মূলত বাংলাদেশের নির্বাচন সম্পর্কে আলোচনার জন্য, এবং বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে সজীব ওয়াজেদ জয়, সাবেক প্রধানমন্ত্রীর এই পুত্রকে যখন প্রশ্ন করা হলো, তখন তিনি প্রথমেই বলেছেন নির্বাচনটা রিগড হবে, মানে প্রহসনের নির্বাচন হবে, কারণ এখানে বৃহত্তম দল এবং তৃতীয় বৃহত্তম দলকে অংশ নিতে দেওয়া হচ্ছে না। মানে তৃতীয় বৃহত্তম বলতে তিনি নিশ্চয়ই জাতীয় পার্টিকে বলেছেন, এবং শুধুমাত্র এরাই নয়, তিনি উল্লেখ করে বলেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল, জাসদ, ওয়ার্কার্স পার্টির মতো দলগুলো নির্বাচনে অংশ নিতে পারছে না, কাজেই এটা একটা কমপ্লিট মকারি অফ ডেমোক্রেসি, এটা গণতন্ত্রের নামে একটা সম্পূর্ণ তামাশা। এখন CNN নিউজ 18 তাকে প্রশ্ন করেছিল যে হোয়াট উইল দ্য আওয়ামী লীগ ডু নাও, আওয়ামী লীগ এখন কি করবে? তখন তিনি বলেছেন আওয়ামী লীগ এরই মধ্যে ছোট ছোট বিক্ষোভ মিছিল করছে, এরপর আমরা বড় বিক্ষোভের আয়োজন করব, আমরা এটা রাজনৈতিকভাবে এর মোকাবিলা করব। সজীব ওয়াজেদ জয়কে জিজ্ঞেস করা হয়েছিল যে প্রেসিডেন্ট যে সাম্প্রতিক কমেন্ট করেছেন, তার মানে এটা বৃহস্পতিবারের পরে নেওয়া, কিন্তু হাদির ঘটনা শুক্রবারই কিন্তু এই সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে। তো জয়কে জিজ্ঞেস করা হয়েছিল যে প্রেসিডেন্ট যে কমেন্ট করেছেন যে তিনি পদত্যাগ করবেন নির্বাচনের পরে, এই সম্পর্কে তার প্রতিক্রিয়া কি? তিনি বলেছেন এটা তো খুব স্বাভাবিক ঘটনা, কারণ নির্বাচন যদি হয় তাহলে তো তাকে এমনিতেই নেমে যেতে হবে, মানে হি উইল হ্যাভ টু স্টেপ ডাউন। তারপর প্রশ্নটা করা হয়েছিল ডু ইউ থিঙ্ক মোহাম্মদ ইউনূস ইজ ট্রাইং টু বিকাম প্রেসিডেন্ট, মোহাম্মদ ইউনূস কি প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা করছেন বলে আপনি মনে করেন? এই জল্পনাটাও তো ছিল। এবং তফসিল ঘোষণার দিনেই যখন শাহাবুদ্দিন চুপ্পুর তরফে এই ঘোষণা এলো যে তিনি নির্বাচনের পরেই নেমে যেতে চান, তার দায়িত্ব ছেড়ে দিতে চান, তখন এই আলোচনাটা তুঙ্গে উঠছিল যে তার মানে ওই যে জল্পনাটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূসই হবেন পরবর্তী নির্বাচিত সরকারের আমলের প্রেসিডেন্ট, সেটাই সত্যি হতে যাচ্ছে। এই প্রসঙ্গে যখন এই ভারতীয় সংবাদ মাধ্যম তাকে প্রশ্ন করলো, জয় উত্তর দিলেন নো, I believe Yunus is trying to sell his businesses in Bangladesh না, আমি সেটা মনে করি না। আমি বিশ্বাস করি ইউনূস বাংলাদেশে তার ব্যবসাগুলো বেচে দিতে চাইছেন এবং বেচে দিতে চেষ্টা করছেন, এবং ট্রান্সফারিং হিজ ফান্ডস থ্রু আজারবাইজানের মাধ্যমে তার সম্পদ পাচার করছেন, তার অর্থবিত্ত পাচার করছেন। ওই যে বললাম আজারবাইজান নামটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ আজারবাইজানের প্রেসিডেন্টের 2 মেয়ে এই কাজে জড়িত, অফশোর কোম্পানি তৈরি করেন, অর্থ পাচার করেন, মিলিয়ন পাউন্ড এভাবে নিজেরা পাচার করেছেন। এজন্য যুক্তরাজ্য সহ দেশে দেশে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। এখন জয় বলছেন হি প্ল্যানস টু লিভ দ্য কান্ট্রি, ইউনূস পরিকল্পনা করছেন তিনি দেশ ছেড়ে যাবেন এবং ফ্রান্সে গিয়ে থিতু হবেন, যেখানে তার একটা বাড়ি আছে, এবং বলছেন আজারবাইজানের প্রেসিডেন্টের কন্যারা সম্প্রতি বাংলাদেশে ঢাকায় একটা ব্যক্তিগত সফর, প্রাইভেট ট্রিপ করেছেন এবং তার সঙ্গে গিয়ে সাক্ষাৎ করে এসেছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে গিয়ে সাক্ষাৎ করে এসেছেন। এখন ভারতীয় সংবাদ মাধ্যম জিজ্ঞেস করছে ডু ইউ থিঙ্ক ফরেন ফোর্সেস আর ইনভলভড, CNN নিউজ 18 কে জয় উত্তর দিচ্ছেন পাকিস্তান নিশ্চিতভাবেই জড়িত, আজারবাইজানের অ্যাঙ্গেলটাও এক্সট্রিমলি সিরিয়াস, আজারবাইজানের প্রসঙ্গটিও অত্যন্ত গুরুতর। ইউনূস ইজ লন্ডারিং হিজ মানি, ইউনূস অর্থ পাচার করছেন। হোয়াট ইজ দ্য ফিউচার অফ বাংলাদেশ ইফ দিস ইলেকশন প্রসিডস, নির্বাচন যদি হয়েই যায় বাংলাদেশের ভবিষ্যৎটা কেমন দেখেন? জয় উত্তর দিচ্ছেন বাংলাদেশ এই প্রহসনের নির্বাচন যদি সত্যি ঘটে, অনুষ্ঠিত হয়, তাহলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অধীনে একটি ইসলামী স্টেটে, একটি ইসলামপন্থী রাষ্ট্রে পরিণত হবে।
তারপর প্রশ্ন করা হয়েছিল হু ইজ দ্য আওয়ামী লীগস বিগেস্ট এনিমি, জামাত অর বিএনপি, জামাত না বিএনপি, আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রুকে? উত্তরে জয় বলেছেন জামাত। কোনো প্রশ্ন ছাড়াই নিশ্চিতভাবেই জামাত। বিএনপি ইজ আ পলিটিক্যাল অপোনেন্ট, বিএনপি রাজনৈতিক বিরোধী দল মাত্র, শত্রু নয়, নট অ্যান এনিমি। জামাত অপোজেস অ্যান ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ অ্যান্ড ওয়ান্টস টু টার্ন ইট ইনটু আ টেররিস্ট স্টেট। জামাত স্বাধীন বাংলাদেশকে বিরোধিতা করে এবং বাংলাদেশকে একটা সন্ত্রাসবাদী রাজ্যে পরিণত করতে চায়। এই প্রসঙ্গগুলো তো রাজনৈতিক প্রসঙ্গ, কিন্তু এই যে ইউনূস অর্থ পাচার করছেন, এই প্রসঙ্গে কোনো প্রশ্ন ছাড়াও যে এতটা মানে কনফিডেন্সের সঙ্গে, আত্মবিশ্বাসের সঙ্গে জয় এই কথা বললেন, জয়ের সরকার স্যাপ দিয়ে বগা ধরার জন্য বসে আছে। তফসিল ঘোষণার আগে থেকে ডক্টর ইউনূসকে ইউরোপের অনেকগুলো দেশ, জাতিসংঘ, মানবাধিকার সংস্থা এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ডক্টর ইউনূসকে চাপ দিয়ে আসছে যাতে বাংলাদেশে একটি ইনক্লুসিভ নির্বাচন হয় সকল দলের অংশগ্রহণে। কিন্তু ডক্টর ইউনূস সেটা এখনো কর্ণপাত করেন নাই। তফসিল ঘোষণা হয়ে যাওয়ার পরও আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা ছিল সেটা তোলেনি, বরং নতুন নাটক শুরু করে দিয়েছে। কি নাটক শুরু করে দিয়েছে? এখন বিভিন্নভাবে প্রচার প্রচারণা করছে বক্তব্যের মাধ্যমে। আওয়ামী লীগের যে সকল ক্লিন ইমেজের নেতারা আছে, যাদের নামে কোনো মামলা নেই, তারা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে পারবে। মানে এটা নতুন নাটক। তারা ভালো করেই জানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ালে তারা কোনো ভোট পাবে না, রাস্তায় নামতে পারবে না প্রচার প্রচারণার জন্য। যেখানে বিএনপির প্রার্থী কামড়াকামড়ি করছে, জামাত বিএনপির প্রার্থী কামড়াকামড়ি করছে, সেখানে অন্য কোনো প্রার্থী দাঁড়ানোর সুযোগ আছে? এইবারে নির্বাচন হবে যে শক্তি প্রয়োগ করে কেন্দ্র দখল করতে পারবে, সেই ওই আসনে জয়লাভ করবে। এখানে আর কোনো সুষ্ঠু ভোটের অবস্থা নেই, কারণ জনগণ ভোট দিতে যাবে না, কেন্দ্রের মধ্যে মানুষ হবে গুটি কয়ে। তাই যার পেশি শক্তি বেশি থাকবে সেই কেন্দ্র দখল করে জয়লাভ করবে। এই আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর কথা, এই সকল নাটক কেন আবার নতুন করে প্রচার করা হচ্ছে? তখন বহির্বিশ্বকে দেখাবে আওয়ামী লীগের বিচার কার্যক্রম চলছে, সে কারণে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তোলা হয় না, আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হয়নি। কিন্তু আওয়ামী লীগের যে সকল নির্বাচনের প্রার্থী তাদেরকে নির্বাচনের সুযোগ করে দিয়েছি আমরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে। আরে ভাই, বিশ্বের অন্যান্য দেশ চোদু না, জাতিসংঘ কিন্তু চোদু না, এই ভারতও কিন্তু চোদু না, সকল কিছু আমরা বুঝি। এগুলো একটা নাটকের অংশ, এগুলো বলে কোনো লাভ নাই। কথা বুঝতে পেরেছেন? এই নির্বাচনের ফলে যে সরকার আসবে সেই সরকারকে কেউ স্বীকৃতি দিবে না, এটা 100% ধরে রাখেন। হয়তোবা ক্ষমতা কিছুদিন স্থায়িত্ব থাকবে, আর এটাও বেশি দিন লাস্টিং করবে না। কথা বুঝেন নাই? বাংলাদেশে এই নির্বাচনের ফলে তার কিছুদিন পরে দুর্ভিক্ষ অবস্থা হয়ে যাবে। অলরেডি দেশে দুর্ভিক্ষ অবস্থা চলতেছে, হাহাকার চলতেছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন বাজারে গেলে বোঝা যায় মানুষের আর্তনাদ। এগুলো সংবাদ মাধ্যমে প্রচার হয় না, সরকারের ইমেজের ক্ষতি হবে সেই কারণে। এই সকল নাটক করে বাংলাদেশকে তো একেবারে ধ্বংস করে দিয়েছেন। আর কত ধ্বংস করবেন? আপনারা কি পারতেন না বাংলাদেশের মধ্যে 5 আগস্টের পর একটি গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে? আপনারা কি পারতেন না দেশের মধ্যে সকল দলের অংশগ্রহণে একটা নির্বাচন দিতে? আরে ভাই, আমি ধরে নিলাম আওয়ামী লীগ ভুল করেছে, আওয়ামী লীগ কিছু ফেসিস্ট আচরণ করেছে, তো আপনারা কি করছেন 5 আগস্টের পরবর্তী সময়? আওয়ামী লীগ যা করছে তার থেকে 10 গুণ করছেন। আপনারা ফেসিস্টের বাবা মা খালা সকল কিছু হয়ে গিয়েছেন। তাই নয় কি? 1971 সালের পরে বাংলাদেশের সকল রাষ্ট্রশাসক ফেসিস্ট আচরণ করেছে, কেউ সাধু ছিল না। 1971 সালের পরে বঙ্গবন্ধুও ফেসিস্ট আচরণ করেছে, জিয়া রহমানও ফেসিস্ট আচরণ করেছে, আপনার এরশাদও ফেসিস্ট আচরণ করেছে, এবং বিএনপি ক্ষমতায় আসার পরে তারাও ফেসিস্ট আচরণ করেছে। এরপর আওয়ামী লীগ এসেছে, তারাও ফেসিস্ট আচরণ করেছে। বাংলাদেশের মধ্যে যে ক্ষমতায় বসে সে আর ক্ষমতা ছাড়তে চায় না, ইনিয়ে বিনিয়ে কাহিনী বানিয়ে নতুন নাটক করে যেভাবে ক্ষমতাতে থাকতে হবে। এখন দেখেন পাতা নির্বাচনের ফলে বিএনপি ক্ষমতা আসলে তারাও ক্ষমতা ছাড়তে চাইবে না, ফলে তারা বিশাল বড় দানব হয়ে উঠবে। কিভাবে একটা দল দানব হয়ে উঠে ক্ষমতায় আসার পরে যখন ওই দলের বিরুদ্ধে অপোনেন্ট বিপরীত পার্টি আন্দোলনের নামে, তখন দমন করার জন্য প্রথমে টিয়ার শেল নিক্ষেপ করে, তখন লাঠিচার্জ করে, যখন উঠে দিয়ে দমন করতে পারে পরে ফায়ারের নির্দেশ দেয়, তখন হত্যাযোগ্য হয়। এর ফলে এভাবে করতে 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 স্টিমুলার চালানো শুরু হয়ে যায়, বাংলাদেশ সকল জায়গায় দমন নিপীড়ন শুরু হয়ে যায়। এরপরে একটা সরকার দানব হয়ে উঠে। আওয়ামী লীগ প্রথমে এত বড় দানব হয়ে উঠেছিল, আস্তে আস্তে করে দানব হয়ে উঠেছে। বিএনপিও সেম ভাবে ক্ষমতায় বসার পর একই কাজ করবে। তাহলে পরিবর্তন হলো কোথায়? অভ্যুত্থানের পর অভ্যুত্থান হবে, নতুন রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, একবার বিএনপি একবার আওয়ামী লীগ, আবার এভাবে মানুষ মারবে, আবার স্টিমুলার চালাবে, আবার দানব হবে, আবার বলবো ফেসিস্ট। ভাই, এই যন্ত্রণা থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে পারতেন 5 আগস্টের পরে, কিন্তু আপনারা কি করছেন? নোবেল লরিয়েট কানে বসিয়ে দিয়েছেন। সে একটা মুসলিম দেশের মধ্যে আপনি নিয়ে বসিয়ে দিয়েছেন একজন সুদী ইউনূসকে, তাকে বানিয়ে দিচ্ছেন অনেকে হুজুরে সে আল্লাহর তরফ থেকে নাকি প্রেরিত, আল্লাহ নিজে বসিয়েছেন। আরে ভাই, সে কখনো মসজিদে গিয়ে নামাজ পড়েছে সেটাও তো আমরা কখনো দেখিনি। সে বিয়ে করেছে ভিনদেশী, আমরা তো সকল কিছু অবগত আছি। তাই নয় কি এখন ফেরেস্তা বানিয়ে দিচ্ছেন? আপনাদের মতাদর্শের সাথে মিলছে সেই কারণে এমন ভাবে ওনাকে নিয়ে বক্তব্য দিয়েছেন 5 আগস্টের পরবর্তী সময়। শুধু তাই নয়, উনি মুক্তিযুদ্ধ বিরোধী, বাংলাদেশ নামে উনি মানে, কিন্তু কাজে সকল কিছু তিনি পাকিস্তানি কায়দায় করেছেন। তো সকল কিছু আমরা অবগত আছি। তাই নতুন নাটক করে স্যাপ দিয়ে বগা ধরে বিশ্বকে গুমরা করতে পারবেন না। বিশ্বের সকল দেশ সকল কিছু অবগত আছে, বাংলাদেশের মানুষের সকল কিছু অবগত আছে। দেখেন না বাংলাদেশে এখন কি পরিস্থিতি? গুপ্ত হত্যা শুরু হয়ে গিয়েছে, কেউ নিরাপদ না। 220 জন নেতার উপরে 16 মাস আক্রমণ হয়েছে, মানে গুলি করা হয়েছে, তার মধ্যে থেকে 70 জন মারা গিয়েছে। তার মানে কি চলতেছে? জঙ্গিদের অভয়ারণ্য চলতেছে। এত পরিমাণে অস্ত্র সাধারণ জনগণ মধ্যে ঢুকে গিয়েছে, জঙ্গিদের হাতে চলে গিয়েছে। কোনো অস্ত্র উদ্ধারের কাজ হয়েছে? হয়নি। শুধু ডেভিল হান্ট, ওই হান্ট সেই হান্ট শুধু দেন, যারা অস্ত্র দিয়ে গুলি করে, যারা হত্যা করে তাদেরকে ধরেন না, শুধু আওয়ামী লীগের উপর দমন নিপীড়ন চালান। নাটকবাজি। বাংলাদেশের জনগণকে কত চোদু বানাবেন? এখন আবার নতুন নাটক শুরু করেছেন ডেভিল হান্ট 2 ফেজ 2 এগুলো দিয়ে। আরে ভাই, জামাত শিবিরে গুলি করে মানুষ মারে, বিএনপিকে গুলি করে মানুষ মারে, তাদেরকে অ্যারেস্ট করেন না, তাদেরকে ধরে অস্ত্র উদ্ধার করেন না। আওয়ামী লীগের লোকদেরকে ধরার জন্য বসে আছেন। আওয়ামী লীগ গুলি করতেছে, আওয়ামী লীগ দেশের জানমালে ক্ষতি করতেছে, তারা নিজেরা কামড়াকামড়ি করে দেশের মানুষকে ভয় রেখেছে, দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, তাদেরকে আপনারা ধরেন না। নিজেরা মিলেমিশে আওয়ামী লীগকে শুধু কোনটা মারতেছেন। আরে ভাই, এখন আওয়ামী লীগকে সরষের তেল লাগা ভালো মতো কোনটা মারতেছেন, এটা বেশি দিন স্থায়িত্ব হবে না। আওয়ামী লীগও কিন্তু অলিভ অয়েল লাগায় কিন্তু কিছুদিন পরে ফিরে এসে আপনাদেরকে কোনটা মারবে, তখন বুঝবেন ঠেলা। কথা বুঝেন নাই? এটাই হচ্ছে রিয়ালিটি। তাই বাস্তবতা মেনে আমাদের কাজগুলো করতে হবে। আমরা সকল কিছু বুঝি, কেউ অজ্ঞ না বাংলাদেশে যারা রাজনীতি করে, কিন্তু বুঝেও ক্ষমতার লোভে
যা ইচ্ছা তা করে যাচ্ছে। এটা কিন্তু বাংলাদেশের জনগণ আপনাদের কাছে এক্সপেক্ট করেন 5 আগস্টের পরবর্তী সময়। লাভ কি? বাংলাদেশের জনগণ দুর্ভাগা। বাংলাদেশের জনগণ 1971 সালের পরে কখনোই গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশে দেখেনি, কিন্তু বাংলাদেশে নামমাত্র গণতন্ত্র চলছে। এখনো কিন্তু আমরা গণতন্ত্র বলি ওরাই। ঘুরে ফিরে ওই যে ক্ষমতায় বসে সেই স্বৈরতন্ত্র মনোভাব নিয়ে দেশ চালায়, দোষ দিয়ে পরে দিয়ে সংবিধান নাকি স্বৈরাচার বানিয়েছে। আরে ভাই, সংবিধান স্বৈরাচার বানায় না, আপনি নিজের মনোমস্তিষ্কে স্বৈরাচার মনোভাব পোষণ করেন, সে কারণে আপনি স্বৈরাচারের মতো আচার আচরণ করেন, দোষ পড়ে সংবিধান। আপনি খারাপ কাজ করছেন, আপনি এখন সংবিধানের দোষ দিলে হবে? হবে না তো। সংবিধানে কি আপনার টাকা পাচার করো এটা লেখা আছে? সংবিধানে কি ঘুম হত্যা করে এটা লেখা আছে? সংবিধানে কি এক নায়কতন্ত্রের মতো আপনি কার্যকলাপ করেন এটা কি লেখা আছে? লেখা না, কিন্তু আপনি ওই রকম করতেছেন। বাংলাদেশের মধ্যে খুব ন্যাক্কারজনক কয়েকটা ঘটনা ঘটেছে, সেগুলা বিএনপি শাসনামলে ঘটেছে, আওয়ামী লীগের শাসনামলে অনেকগুলো ঘটেছে। তাই কারোর সাথে কারো কম্পেয়ার দিয়ে করে লাভ নাই। বাংলাদেশের সকল রাজনৈতিক দলের হাতে রক্ত লেগে আছে, সেটা যাকেই বলেন না কেন, সকলেই বাংলাদেশে ফেসিস্ট শাসন করছে, সকলের হাতে রক্ত লেগে আছে। তাই কাউকে ফেসিস্ট টাকা দিয়ে নির্বাচনের বাইরে রেখে, কাউকে ফেসিস্ট টাকা দিয়ে দমন নিপীড়ন করে কোনো লাভ নাই। আজকে আপনারা করবেন, আওয়ামী লীগ আবার ফিরে আসলে আওয়ামী লীগ করবে, লাভ কি? কোনো লাভ নেই। সকল কিছু বাংলাদেশের জনগণকে ফেস করতে হচ্ছে। বাংলাদেশের জনগণ দুর্ভাগা, সেই কারণে বাংলাদেশের জনগণ বারবার এগুলো ফেস করে, কষ্ট করে। বাংলাদেশের জনগণ নিরাপত্তাহীনতায় ভুগে। দিন শেষে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আমরা সকলেই বাঙালি। তাই বাংলাদেশে যত সুন্দর গণতন্ত্র ফিরে আসবে ততই আমাদের জন্য মঙ্গলজনক, না হলে দিনে দিনে বাংলাদেশ আরো ধ্বংসের পথে চলে যাবে। কারণ পাকিস্তানি বেশ গৌরবের সাথে এই সাদিক কায়েম, এই হাসনাত আব্দুল্লাহ, এই সার্জিস আলমরা বলেছিল তারা কিভাবে ছাত্রলীগের ভিতর ঢুকে হেলমেট পরে অশান্তি তৈরি করে তারপর সেই দায়টা ছাত্রলীগকে বহন করা হয়েছে। সেই অর্থে কিন্তু এরা কিংবদন্তি গুরু তুল্য, অর্থাৎ কিভাবে অনুপ্রবেশ করে কিভাবে ধ্বংসযজ্ঞ চালানো যায়, কিভাবে মারপিট করা যায়, সেটি তো তারাই বলেছিলেন, এটা তাদেরই স্বীকারোক্তিতে। ভাগ্যের কি নির্মম পরিহাস, মাত্র 15 মাসের মাথায় সেটি ফিরে আসছে তাদেরই উপরে। এই যে হাদি যিনি গুলিবদ্ধ হলেন, তিনি যেন কি ছিঁড়ে ফেলতে চেয়েছিলেন, কিন্তু কি নির্মম পরিহাস, কে বা কারা সেই দেখানো পথে তার সেই কথিত ডট ডট ছিঁড়ে ফেলতে চেয়েছিলেন। অর্থাৎ দেখা যাচ্ছে যে এগুলো যে পদ্ধতিগুলো ছাত্র রাজনীতি অতীত হয়েছে, সে রাজনীতি ছিল গঠনতান্ত্রিক, সে রাজনীতি ছিল অলাভজনক, সে রাজনীতি ছিল নির্লোভী। কিন্তু বর্তমান যে ছাত্র রাজনীতি, যেই বলা হচ্ছে যে বিপ্লব, সেই বিপ্লবের যে সুফল তারা পেতে পারত গঠনমূলক রাজনীতির মাধ্যমে, সেটি কিন্তু তারা পেল না, তার একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারল না। যে কথাটি নাহিদ বলছে যে এই ব্যর্থতা তাদেরই। এখন প্রশ্ন, এই যে বারবার বলা হচ্ছে টার্গেট কিলিং 50 জনের 50 জনের 50 জনের, আচ্ছা কে প্রথমে কথাটি বলেছিল? তাকে কি এখন পর্যন্ত কোনো গোয়েন্দা সংস্থা থেকে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করেছেন? আচ্ছা আপনি এটি কোথা থেকে পেলেন? কেন সুনির্দিষ্টভাবে 50 জনের কথাই বললেন? কেন এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবার উঠে আসছে নেক্সট টার্গেটকে? এগুলো আসা প্রয়োজন। আপনারা দেখুন, পুলিশ বেশ গর্বের সাথে বলেছিল যে আসামি একেবারে ডিটেক্টেড, যে কোনো সময় তারা গ্রেপ্তার হবে। ঠিক এই কথা বলার কিছু সময় পরেই স্বরাষ্ট্র উপদেষ্টা ছবি নিয়ে এসে বললেন ধরিয়ে দিতে পারলে 50 লাখ টাকা পুরস্কার। তাহলে এত দুই শীর্ষ পদের যে ব্যক্তিরা কথা বলছেন, তাহলে তাদের এই কথার ভিতরে কেন দুই রকম বিষয়, এটি কিন্তু বোঝা গেল না। যাই হোক, এগুলো হয়তো খুব তাড়াতাড়ি পরিষ্কার হবে। তবে লক্ষ্য করা যাচ্ছে যে যে সমস্ত বীর, যে ছাত্র উপদেষ্টারা, বীর বলা হচ্ছে যে তারাই বাংলাদেশের একমাত্র সেই সমস্ত হাকডাকালা নেতারা, তারা কেন এই হাদির এই ঘটনার পর চুপসে পড়েছেন, এটি ঠিক বোঝা গেল না। আর দৃশ্যত দেখা যাচ্ছে যে তাদের পিছনে সেই আগে সেই হ্যামিলিয়নের বাসিওয়ালার মতো যেই ডাকলেই ছাত্ররা ছুটে আসতো রাজুতে বা কিংবা অন্য কোথাও, এখন সেখানে তাদের চারপাশে গুনে গুনে 10 জন 20 জনও দেখা যায় না। এমন পরিস্থিতিতে আসলে তারা কিভাবে জাতীয় রাজনীতির এত গুরুত্বপূর্ণ পর্যায়ে অংশ নেবেন সেটি বোঝা গেল না যে এটি দিয়ে কি এই যে ছাত্রদের উপর ভিত্তি করে বর্তমান সরকার অধিষ্ঠিত, তারা কি তাদের প্রয়োজনীয়তাটাকে এখন অপ্রয়োজনীয় মনে করছে? অনেকেই বলার চেষ্টা করছেন, তবে কি টিস্যু পেপার হতে চলেছেন এই সমস্ত ছাত্ররা? আসলে সত্যি কথা, যাদের বীরত্বে 5 আগস্টের মতো ঘটনা ঘটলো, তারা যেন ক্রমশই সব জায়গা থেকে একটু 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 করে চেটে ফেলা হচ্ছে। আর যদি এখন দেখেন, তাহলে সব ছাত্রদের কোথাও কোনো জায়গা নেই, কোথাও না। কেন এই পরিস্থিতি তৈরি হলো? কেন বারবার ছাত্ররা তাদের অর্জিত যে ফল, সেই ফলকে যারা তাদেরকে ব্যবহার করে উঠেছেন, তারা যখন ছুঁড়ে ফেলে দেন, তখন তারা কেন সেটি প্রশ্ন করেন না যে আমাদের অর্জিত, আমাদের যে সাফল্য, সেটির উপরে তো আপনারা ভিত্তি করে, এর পিছনে কে দায়ী? তাহলে এটিও কি সেই ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইন? দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন এবং সবগুলা বিশ্লেষকের আলোচনা মনোযোগ সহকারে শুনলেন। দর্শক, এই নিউজটা দেখে কি জানলেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এবং এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে যাবেন। দর্শক, আর এরকম প্রতিনিয়ত আপডেট, গরম গরম খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।